আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চাইল কোটা আন্দোলনে নিহত 34 শিক্ষার্থীর পরিবার, গণভবনে আর্থিক সহায়তা প্রদান। আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত, বিকল্প ব্যবস্থা রাখার দাবি। শিকার ও নানা অব্যবস্থাপনায় শতাব্দী জুড়ে দেশে কমেছে বাঘের সংখ্যা, সংরক্ষণ ও সংখ্যা বাড়াতে নানা উদ্যোগ। এবং জমে উঠেছে প্যারিসের সামার অলিম্পিক্সে পদক জয়ের প্রতিযোগিতা, সমর্থক পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসে মুখর প্যারিস। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সন্তান হত্যার বিচার চেয়েছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত 34 শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণকালে এই দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এসেছিলেন রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। সুলতানা হিমুর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার শিকার হয়ে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। সময়ের পরিক্রমায় থেমেছে সেই আন্দোলন, হয়েছে কোটার সংস্কারও, কিন্তু পরিবারের কাছে আবু সাইদের নামটি এখন শুধুই স্মৃতি। তাক নিয়ে অনেক আশা ছিল, বড় চাকরি করবে, যেরকম ডিসি ম্যাজিস্ট্রেট হয় সেই রকম কিছু একটা হবে। আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতেও গাড়ি আসবে একদিন, সেটা স্বপ্ন আছিল। আমরা গরিব ভাই বোন, সবার দিকে দেখবে। আন্দোলন চলাকালে নিহত 34 শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও আবু সাইদের পরিবার জানিয়ে এসেছেন বিচারের দাবি। সাইদের মা সাহস নিয়ে বলেছেন, এমন ছেলের মা হওয়া গর্বের। প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে সুষ্ঠু বিচারের প্রত্যাশায় সাইদের পরিবার। উনি আশ্বাস দিছে যে তোমার ভাই যারা মারছে এটা ভালোভাবে যাচাই বাছাই করেই আমরা এটার সঠিক তদন্ত করেই তারও বিচার করব। পড়তে পারছে, বৃত্তি পাচ্ছে, আও করছে, চল্লিশ ঘর পর লেখাপড়া করছে, ছোট চল্লিশ ঘর অঙ্কে করে করে বড় হয়েছে, লেখাপড়া শিখছে। ডিপার্টমেন্ট পাইলেও আর চাকরি করবার লোক আছে। এখন আমার ছেলে তো মারা গেছে। শহীদ ভাইয়ের মৃত্যুর বিনিময়ে আমরা কোনো কিছু এভাবে চাইতে পারব না, এবং প্রধানমন্ত্রী যদি ভালো মনে করে, যদি কিছু যদি আমাদের জন্য চাকরির ব্যবস্থা বা কোনো কিছু যদি করে দেয় তাহলে ভালো। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার শিকার হয়েছেন সাধারণ জনগণ ও গণমাধ্যম কর্মীরাও। তাদের পরিবারকেও চাকরি সহ আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সরকার প্রধান। সারাক্ষণ কোথায় যাও, এই যেখানে মা, এই যে নিচে নিচে তো দেখি নিচে কোন ফাঁকে যে আবার চলে গেছে নিজেও কইতে পারি না, কোন ফাঁক দা এরকম হয়ে গেল। আমার তো আর এখন মাথার উপরে কেউ থাকলো না, এখন আমার বাচ্চারা সর্বপ্রথম এতিম হয়ে গেছে। প্রধানমন্ত্রী আমাদের যে এই ব্যবস্থাটা করে দিয়েছে, তাতে আমি কিছুটা হলেও আমার ক্ষতিপূরণ হয়েছে। আর কোনো শিক্ষার্থী যাতে অকালে প্রাণ না হারায় সেজন্য অভিভাবকদের সচেতন হতে অনুরোধ করেছেন নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন উদ্যোক্তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা পচনশীল পণ্য নিয়ে কাজ করেন। দেশের কোনো দুর্যোগে ইন্টারনেট বন্ধ করলে অনলাইন উদ্যোক্তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা রাখার দাবি করেছেন উদ্যোক্তারা। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর অনলাইন ব্যবসা একেবারেই অচল হয়ে পড়ে। ইন্টারনেট বন্ধ ও কারফিউ থাকায় সবচেয়ে বেশি প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে অনলাইনে পণ্য সরবরাহকারীদের। ফারজানা আক্তার দেশে ও প্রবাসী গ্রাহকদের মাছ পৌঁছে দেওয়ার ব্যবসা করেন। পুরো ব্যবসা অনলাইন কেন্দ্রিক। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া এবং কারফিউর কারণে একদিনে তার ক্ষতি হয়েছে 4 লাখ টাকা। এই ক্ষতিটা তো আছে। ইন্টারনেট বন্ধ হলে যেটা হয়, যারা কমার্স তাদের মূলত ক্ষতিটা সবচেয়ে বেশি। আমরা হয়তো কিছুটা রিকভার করতে পেরেছি যখন ইন্টারনেটটা ব্রডব্যান্ডটা চালু হয়, কারণ আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে। উদ্যোক্তাদের অবশ্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট বা যে কোনো ঝুঁকি সময়গুলো যাতে তারা রিকভার করতে পারে ওই সময়টা আলাদা ফান্ড রাখা উচিত। ডেলিভারির পরিধি কমিয়ে গত 22 জুলাই থেকে মোবাইল ফোনে গ্রাহকদের কাছ থেকে অর্ডার নিয়ে ক্যাটারিং ব্যবসা চালাচ্ছেন এন্স কিচেনের ফাতেমা আবেদিন নাজলা। তিনি বলেন, যাদের ফেসবুকে রুটি রুজির জায়গা সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে নিঃস্ব হয়ে পড়তে হয়। 1% সেলও আমাদের হয় না। 6 দিনে আমার 3 থেকে 4 লাখ টাকার ক্ষতি হয়েছে। মানে 3 থেকে 4 লাখ টাকা আমি বিক্রি করতে পারি নাই, যেটা আমার বিক্রি করার কথা ছিল। এবং আমার অনেকগুলো বিলস আটকে আছে বা আছে। ইভেন আমরা অনেক কর্পোরেট বিল হাতে পাই নাই। 2 বছর ধরে ক্যাটারিং সার্ভিস চালু হলেও এই আন্দোলনের কারণে বিশাল ক্ষতির মুখে পড়েছেন এই উদ্যোক্তা। বড় অর্ডার যদি বাদও দেই 3 লাখ 4 লাখ, এর মধ্যে তো আমার কয়েকটা জায়গায় কমিউনিকেশন ওরকমই ছিল, কথা ওরকমই ছিল, যেহেতু আমরা সদ্য মার্কেটিংয়ে আমরা শুরু করেছি। এই ক্রান্তিকাল তবেই আমরা উচ্চাতে পারবো যদি সরকার আমাদের আবার একটা ঋণ দিয়ে, আমরা একটা পূর্বের ঋণ শোধ করতে পারিনি, কিন্তু আবার একটা ঋণ দিয়ে যদি আমাদেরকে সহযোগিতা করেন। ক্ষতি পুষিয়ে নিতে ঋণ দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বাংলাদেশের একটি বড় অংশ দখল করে আছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। এর মধ্যে অন্যতম রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ। তবে শিকার ও নানা অব্যবস্থাপনায় শতাব্দী জুড়ে কমেছে বাঘের সংখ্যা। বাঘ সংরক্ষণ ও সংখ্যা বাড়াতে সাম্প্রতিক বছরগুলোতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আন্তর্জাতিক বাঘ দিবস নিয়ে দেখুন সাবরিনা হাসানের ডেস্ক রিপোর্ট। উজ্জ্বল বর্ণ, আকার ও স্বভাবের কারণে বাংলার বাঘের খ্যাতি পৃথিবীব্যাপী। সাহসিকতা ও শক্তিমত্তার কারণে বাংলাদেশের জাতীয় পশুর স্বীকৃতি পেয়েছে বাঘ। রাজসিক এই প্রাণীর আবাসস্থল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দরবনে। একসময় দেশের অধিকাংশ বনে বাঘের দেখা মিললেও এখন তা শুধুমাত্র সুন্দরবনে সীমাবদ্ধ। শাখা প্রশাখার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নদী ও খালে পরিপূর্ণ সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার অন্যতম সদস্য বাংলার বাঘ। এদের প্রাকৃতিক আবাসস্থল বাংলাদেশ সহ পৃথিবীর 13টি দেশ। তবে চোরা শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত 100 বছরে বিশ্বে বাঘের সংখ্যা কমেছে 95%। এমন বাস্তবতায় বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে প্রতিবছর 29শে জুলাই বিশ্বজুড়ে বাঘ দিবস উদযাপিত হয়। বিপন্ন এই প্রাণী সংরক্ষণে নানা কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় 10 বছর মেয়াদী 2টি টাইগার অ্যাকশন প্ল্যান 2009 থেকে 2017 এবং 2018 থেকে 2028 প্রণয়ন করেছে সরকার। বন বিভাগের পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার যৌথ উদ্যোগে চলছে বিভিন্ন গবেষণা প্রকল্প। বাঘের নিরাপত্তা নিশ্চিতে সুন্দরবনে চালু হয়েছে স্মার্ট পেট্রোলিং। বিশেষ ক্যামেরা ট্র্যাপ পদ্ধতিতে নিয়মিত পরিচালিত হচ্ছে বাঘ শুমারি। এই পদ্ধতিতে 2018 সালে বাংলাদেশে বাঘের সংখ্যা গণনা করা হয় 114টি। 2010 সালে সেন্ট পিটার্সবার্গে প্রথম বাঘ সম্মেলনে বাংলাদেশ সহ 13টি দেশ নিজ নিজ দেশে বাঘের সংখ্যা 12 বছরের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছিল। কিন্তু বাংলাদেশে বাঘের সংখ্যা সামান্য বাড়লেও এখনও দূরে আছে সে লক্ষ্য থেকে। বিশেষজ্ঞরা বলছেন,
বনের আয়তন ও বাঘের খাবারের পরিমাণ বিবেচনা নিলে বাঘের সংখ্যা দ্বিগুণ বা তারও বেশিতে উন্নীত করা সম্ভব। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আন্তর্জাতিক বাঘ দিবস নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জমে উঠেছে প্যারিসের সামার অলিম্পিক্সের স্বর্ণ ও পদক জয়ের প্রতিযোগিতা। তবে শুটিংয়ে বাছাই পর্বে 49 জনের মধ্যে 43তম হয়েই আসরের দ্বিতীয় দিনে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের রবিউল ইসলামকে। দলগত নারী আর্চারিতে চীনকে 5-4 সেটে হারিয়ে সোনা জিতে নিয়েছে সাউথ কোরিয়া। আসরে দেশটির এটি তৃতীয় স্বর্ণ ও সব মিলিয়ে 6টি পদক। মেয়েদের 10 মিটার এয়ার পিস্তলে রেকর্ড করে স্বর্ণ জিতেছে সাউথ কোরিয়ার ইয়েজিন। রাশিয়ান ভিতালিয়ার আগের 240.3 স্কোরকে টপকে 243.2 স্কোর গড়েন ইয়েজিন। মেয়েদের এই ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন ভাকের মানু। আর ছেলেদের 10 মিটার এয়ার রাইফেল এককে শিয়ে ইউ এবং একই ইভেন্টে দলগতভাবে সোনা জিতেছে চাইনিজরা। মেয়েদের ক্রস কান্ট্রি মাউন্টেন বাইক ইভেন্টে সোনা জিতেছে স্বাগতিক ফ্রান্সের পলিন ফেরা প্রাভো। চতুর্থ অলিম্পিকে এসে প্রথম পদক জিতলেন তিনি। এর আগে 2015, 19, 20, 22 ও 23 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। রাগবি থেকে প্রথম স্বর্ণ এনে দেওয়া অ্যান্টনি দুপন্ত ও তার দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে ক্লাব ফ্রান্স ইন প্যারিসে। ওদিকে নদী দূষণ কারণে অলিম্পিক্সের ট্রাইথালন সিন নদী থেকে সরিয়ে নেওয়া হয়েছে পূর্ব প্যারিসে। একশোরও বেশি দেশের পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসে মুখর অলিম্পিক্সের নগরী প্যারিস। ফ্যানজন, রাস্তা, ট্রেন সবখানেই সমর্থকদের উন্মাদনা। পিএসজির স্টেডিয়াম পার্ক দেস প্রিন্সেস থেকে এম এ হাশেমের রিপোর্ট। অলিম্পিক গেমসের খেলাগুলোর মধ্যে বড় স্টেডিয়ামের ম্যাচগুলোতে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম রয়েছে। প্যারিস অলিম্পিক গেমসের যে সকল ভেন্যুগুলোতে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে পিএসজির এই স্টেডিয়ামটি একটি। প্রায় 48,000 দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে মেসি, নেইমার, এমবাপের মতো তারকারা ফুটবল খেলেছিলেন। গ্রুপ পর্বের খেলায় ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছে জাপানের মহিলা দল। Most of the fun I think dominated by Brazil, but Japan won. Took 2 points. Keep going to the semi-final. 100 বছর পর ফ্রান্সে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের খেলার মাঠে উপস্থিত হতে পেরে খুশি বিভিন্ন দেশ থেকে আগতরা। It's been very good being in Paris. It's been really beautiful. It was a very good game. Today I came to see Brazil playing and it was really fun. It was really good to be around Brazilian people. And I have never been to this stadium. It was so nice. We appreciate this moment. And for the game, we disappointed because Brazil lost. All the events are just amazing. I love this city. I love the French people. It was just amazing. খেলা দেখার পাশাপাশি প্যারিসের ঐতিহ্যবাহী ক্লাব পিএসজির মাঠ দেখে সমর্থকরা উচ্ছ্বসিত। পিএসজির পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়াম থেকে এম এ হাশেম, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতি। ইসরায়েলের দখল করা গোলান মালভূমিতে হামলায় শিশুসহ 12 জন নিহত হওয়ার ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। কখন ও কিভাবে হামলার প্রতিশোধ নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে নিরাপত্তা মন্ত্রিসভা ও প্রতিরক্ষা মন্ত্রীকে অনুমোদন দিয়েছেন তিনি। তবে হিজবুল্লাহ হামলার দায় অস্বীকার করেছে। গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াইয়ের পর রাফা ও খান ইউনিসে ভারী ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হচ্ছে ইসরায়েল। এদিকে গাজার নুসেইরাত ও বুরেইজে ফিলিস্তিনিদের সরে যাওয়ার আদেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 66 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে 7 অক্টোবর থেকে এই পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 39,324 জনে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চলমান পরিস্থিতিতে নওগাঁর কৃষক তাদের উৎপাদিত শাকসবজির মূল্য পাচ্ছেন না। সীমিত পরিসরে পরিবহন চলায় উৎপাদিত শাকসবজি বাইরের জেলাগুলোতে সরবরাহ হচ্ছে না। স্থানীয় বাজারে চাহিদা কমে যাওয়ায় কমেছে দাম। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
কুড়িগ্রামে তীব্র নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। পানি কমতে থাকায় নদী তীরবর্তী 50টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের দাবি ভাঙন কবলিতদের। এবারে খেলার খবর।